ওয়াকফ বিল পেশ আজ লোকসভায়। লোকসভা সাংসদের জন্য হুইপ জারি, পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল 2025। বিল পাশ করাতে বদ্ধপরিকর বিজেপি। বিলের বিরোধিতায় সংসদে একসঙ্গে লড়বে একাধিক দল। বিলকে বিভাজনকারী বলেও উল্লেখ কংগ্রেসের। গত 30 ডিসেম্বর এই বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল জেপিসি। সেই খসড়ায় প্রস্তাবিত 14টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত হয়। ये आप लोग बहुत क्लियर से सुन लीजिए, ये किसी का जमीन छीनने का कानून नहीं है, ये किसी का राइट, किसी का हनन करके उसका प्रॉपर्टी को हड़पने का नहीं है। राज्य सरकारों को अधिकार दिया गया है कि जो ऑलरेडी রেজিস্টার্ড है उसका कोई डिस्प्यूट नहीं है। লোকসভা সাংসদের জন্য হুইপ জারি হয়েছে, ইতিমধ্যেই পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল 2025। বিল পাশ করাতে বদ্ধপরিকর বিজেপি। বিলের বিরোধিতায় সংসদে একসঙ্গে লড়বে একাধিক দল। বিলকে বিভাজনকারী বলে উল্লেখ কংগ্রেসের। গত 30 ডিসেম্বর এই বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল জেপিসি। সেই খসড়ায় প্রস্তাবিত 14টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত হয়। সংসদে পেশ আজ ওয়াকফ বিল। আজ লোকসভা সংসদের জন্য হুইপ জারি, পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল 2025। বিল পাশ করাতে ইতিমধ্যেই বদ্ধপরিকর বিজেপি। বিলের বিরোধিতায় সংসদে একসঙ্গে লড়বে একাধিক দল। বিলকে বিভাজনকারী বলে উল্লেখ করেছে কংগ্রেস। গত 30 ডিসেম্বর এই বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল জেপিসি। সেই খসড়ায় প্রস্তাবিত হয়েছে 14টি সংশোধনীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সত্যজিৎ, আমার সহকর্মী। সত্যজিৎ, ওয়াকফ বিল নিয়ে এত বিতর্ক কেন, কি বলবে এই বিষয়ে? গত কয়েক বছর অর্থাৎ 2014 থেকে যে মোদী সরকার ক্ষমতায় রয়েছে, তারপর থেকে যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল, বলা চলে ঐতিহাসিক বিল পাশ করেছে, তার মধ্যে অন্যতম এই ওয়াকফ বিল। এবং এই ওয়াকফ বিল নিয়ে কিন্তু দীর্ঘ বিতর্ক, এবং শুধু তাই নয়, পরাধীন ভারতবর্ষের আগে থেকে অর্থাৎ মোগল সাম্রাজ্যের আগে থেকে এই ওয়াকফ বিল নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়ে আছে। এবং সেই বিল সংশোধনী বিল বাতিল নয়, বলা চলে সেই ওয়াকফ সংশোধনী বিল কিন্তু আনতে চলেছে মোদী সরকার। এবং তোমাকে বলে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারতবর্ষের দিকে তাকানো যায়, তাহলে বলা যেতে পারে ভারতবর্ষের যে প্রপার্টি রয়েছে, সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি অর্থাৎ জমি, সবচেয়ে বেশি জমি রয়েছে সেনাবাহিনীর হাতে, তারপরে রয়েছে রেল দপ্তরের হাতে, এবং তারপরে যাদের হাতে রয়েছে তারা কিন্তু এই ওয়াকফ বোর্ড। এবং এই ওয়াকফ বোর্ডের এই বিশাল যে প্রপার্টি, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক গত কয়েক বছর ধরে হয়ে আসছে। তার কারণ তুমি জানো, এই ওয়াকফ বোর্ডের কথা যদি বলা হয়, অর্থাৎ তাদের যে ল্যান্ড সম্পত্তি বা যে জমি অধিগ্রহণ বলা হয়, এবং সেইখানে বলা যেতে পারে তারা কোনো জমিকে যখনই তারা ওয়াকফের সম্পত্তি বলে ঘোষণা করে, সেই সময় যদি কোনো মানুষের বাড়ি পড়ে বা জমি পড়ে, কিছু পড়ে, তাহলে সেই ব্যক্তির দায়িত্বের মধ্যে পড়ে সেটা যে তার জমি, সেটা তার উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেটি আদায় করা। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো প্রপার্টি যখনই ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে যেতে পারে, তখন তার মালিকানাধীন পুরোপুরি চলে যায় ওয়াকফ বোর্ডের হাতে। স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু বিতর্ক চলে আসছে অনেক দিন থেকেই। এবং দেখো, এই মুহূর্তে তোমাকে যদি বলি, প্রথমেই যেটা বলে রাখলাম, যে অর্থাৎ ভারতবর্ষের জমি সবচেয়ে বেশি অধিগ্রহণ সেনাবাহিনীর হাতে, তারপরে হচ্ছে রেল দপ্তরের হাতে, এবং তারপরে ওয়াকফ বোর্ডের হাতে। এবং এই মুহূর্তে যদি আমরা বলি যে এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের হাতে স্থাবর জমি রয়েছে, অর্থাৎ 8,72,328টি, এবং অস্থাবর সেটা রয়েছে 16,713। অর্থাৎ বুঝতেই পারছো স্থাবর এবং অস্থাবর এই সম্পত্তির পরিমাণ কতটা। এবং স্বাভাবিকভাবেই আরেকটা তোমাকে বলে রাখবো, এই যে ওয়াকফ বোর্ডের এই যে সম্পত্তি, এটা নিয়ে আমি তোমাকে প্রথমেই বললাম যে মোগল সাম্রাজ্যের আমলে, অর্থাৎ দিল্লির যে সুলতান ছিলেন, তিনি যে দিল্লির মসজিদের, জুম্মা মসজিদের আশেপাশে 2টি গ্রাম কিন্তু ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেন, দান করে দেন। এবং তারপরেই বলা সেই শুরু। এবং এরপর মোগল সাম্রাজ্য, অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের পর মোগল সাম্রাজ্য বাংলায় দিল্লিতে বসে, এবং সেই মোগল সাম্রাজ্যের শুরু। এবং সেইখান থেকেই বলা যেতে পারে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দিন দিন বাড়তে চলেছে। এবং তারপরে তুমি দেখো, ভারতবর্ষ যে পরাধীন যখন ছিল 19 শতকের শেষের দিকে একদম বলা যেতে পারে, সে সময় কিন্তু এই ব্রিটিশরা এই ওয়াকফ বোর্ড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই জন্য কিন্তু ব্রিটিশ আদালতে কিন্তু এই মামলা হয়। এবং সেখানে বলা যেতে পারে ব্রিটিশের 4 বিচারপতির যে ডিভিশন বেঞ্চ কিন্তু এই ওয়াকফ সম্পত্তিকে অবৈধ ঘোষণা করে। কিন্তু বলা যেতে পারে ভারতবর্ষের ওয়াকফ জমি যারা রয়েছেন, যারা পরিচালনা করেন বা ওয়াকফ বোর্ড, তারা কিন্তু এই ব্রিটিশদের এই আইনকে অবৈধ ঘোষণা করেন।
এবং এরপরে 1954 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কিন্তু বলা যেতে পারে ওয়াকফ যে সম্পত্তি, সেই সম্পত্তিকে একটা বলা যায় সংরক্ষণের জায়গা নিয়ে আসা যায়। অর্থাৎ বলা যেতে পারে এই ওয়াকফ বোর্ডকে অবৈধ করার কোনো আইন নেই, কিন্তু বলা যায় সেটি সংরক্ষণের কিন্তু আইন রয়েছে। এবং এর 1995 সালে যখন যে সময় প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও, সেই সময় কিন্তু এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি একটা বলা যায় আইনি পর্যায়ে নিয়ে আসা হয়। সেইভাবেই এই মোদী সরকার ক্ষমতায় ফেরার পর আমরা দেখেছি কাশ্মীরে 370 ধারা বাতিল করা হয়েছে, 3 তালাক বিল বাতিল করা হয়েছে, এবং এরপরেই যেটা সামনে আসে তা হচ্ছে ওয়াকফ বিল। এবং এই ওয়াকফ বিলে দীর্ঘদিন থেকে আলোচনা চলে আসছে। দেখো এই আলোচনা নিয়ে অর্থাৎ কিছুদিন আগে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রক্তাক্ত হতে দেখেছিলাম। তখন এই ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে আলোচনা সভা বসেছিল এবং তাতে সভাপতিত্ব করছিলেন জগদম্বিকা পাল, এবং সেখানেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো কাচের বোতল ছুঁড়ে মারেন। তারপরে আমরা তো দেখেছি তিনি রক্তাক্ত হয়ে আসেন। অর্থাৎ এই যে ওয়াকফ জমি, সেই নিয়ে কিন্তু বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এবার প্রশ্ন হচ্ছে আজকে যে বিল সংশোধনী বিল আনার কথা, কিরণ রিজিজু অর্থাৎ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু রীতিমতো সংসদে ভাষণ দিয়েছেন। এবং এখন দেখার বিষয় যে ওয়াকফ সম্পত্তি যেটা রয়েছে সেটিকে আইনি আওতায় আনা যায় কিনা। কারণ ওই যে তোমাকে বলে রাখলাম, স্থাবর সম্পত্তি যেমন রয়েছে ঠিক তেমন অস্থাবর সম্পত্তি রয়েছে। এবং এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক শুরু হয় যে সময় ইউপিএ গভর্নমেন্টের আমলে 2013 সালে যখন সুরাটের যে অর্থাৎ পৌরসভার যে অফিস রয়েছে সেটি কিন্তু ওয়াকফ সম্পত্তির আওতায় রয়েছে বলে ঘোষণা করা হয়। তাই নিয়ে প্রথম বিতর্ক শুরু, এবং সেই বিতর্কের পর দেখা যায় তামিলনাড়ু, কেরালা সহ একাধিক গ্রাম কিন্তু ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে এসেছে। অর্থাৎ তার কিন্তু কোনো আইনি কোনো প্রসেস নেই। অর্থাৎ সেই যে কোনো জমি অধিগ্রহণ হবে বা কারো প্রপার্টি যে প্রপার যে ডকুমেন্টারিজ তা কিন্তু নেই। অর্থাৎ বলা যেতে পারে সেটি ওয়াকফ বোর্ডের লিখিত মৌখিকভাবে হয়ে আছে। অর্থাৎ ওয়াকফ বোর্ড যখন কোনো সম্পত্তিকে বলে যে ওয়াকফ প্রপার্টি এটা, তো সেটা সেইভাবেই কিন্তু অধিগ্রহণ করেছে। এবং এখানে মোদী সরকার যে বিলটি আনতে চলেছে তাতে বলা যেতে পারে ওয়াকফ সম্পত্তি এইভাবে অধিগ্রহণ করা যাবে না। এবং যে ওয়াকফ বোর্ড রয়েছে সেই বোর্ডে সংখ্যালঘুরা অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষও যেমন থাকবেন, ঠিক তেমনই অন্য সম্প্রদায়ের মানুষকেও রাখতে হবে, এবং মহিলাদের সেখানে স্থান দেওয়ার কথাও কিন্তু বলেছে। এবং সেই নিয়েই কিন্তু বলা যেতে পারে এই বিল আনতে চলেছে মোদী সরকার। এখন দেখা যাক। তুমি জানো সকাল থেকে কিন্তু আলোচনা শুরু হয়েছে, বারবার বিতর্ক শুরু হয়েছে, তখন বিরোধীরা চাইছে এই বিল আটকাতে। শুধু বিরোধীরা নয়, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই বিলের বিরোধিতা করা হচ্ছে। এবং আজ এই বিল তো পার্লামেন্টে ওঠার কথা, এখন দেখা যাক মোদী সরকার বিল পাস করাতে পারে কিনা। সত্যজিৎ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই ওয়াকফ বিলের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাটা ঠিক কি? দেখো একদমই তাই। তোমাকে বলে রাখি, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে দীর্ঘ সময় কিন্তু কংগ্রেসের শাসনকাল ছিল, এবং সেই সময় বলা যেতে পারে এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ প্রপার্টি নিয়ে কিন্তু সেরকম কোনো হেলদোলই ছিল না সরকারের। এমনকি বলা যেতে পারে এই বিলকে একটা শক্তিশালী অর্থাৎ ওয়াকফ প্রপার্টিকে একটা কিন্তু আইনি সহায়তা দিয়েছিল কংগ্রেস সরকার। সেইভাবেই সংখ্যালঘু তোষণের যে বিষয়টি সামনে আসে সেটা কিন্তু এইখান থেকেই উঠে আসে, অর্থাৎ ওয়াকফ বোর্ডকে যে লালন পালন করা। এবং আজকে যে ওয়াকফ বিল যে পাস হতে চলেছে, এবং দেখো এর আগে যে দীর্ঘ আলোচনা সেখানে বারবার কিন্তু বিরোধিতা করে এসছে বিরোধী দলগুলো। কংগ্রেস, সমাজবাদী পার্টি রয়েছে, এনসিপি, শরদ পাওয়ার রয়েছে, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও রয়েছে। প্রত্যেকে কিন্তু একটা বলা যেতে পারে এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে। এবং বিহারের যে রয়েছে আরজেডির পক্ষ থেকে রীতিমতো ধর্ণা করা হয়েছিল পাটনায়। এবং বলা যেতে পারে সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু জোটবদ্ধভাবেই এই বিলের বিরোধিতা করতে চলেছে। এখন শুধু তাই নয়, আমি যে তোমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্তের কথা বললাম, সে সময় কিন্তু বিরোধিতা কিন্তু একজোট হয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল। এবং আজকে এই বিলকে আটকানোর জন্য বিরোধীরাও কিন্তু শক্তিশালী হয়েই পাশে রয়েছে। এখন দেখা যাক কি হয়। সত্যজিৎ, মোদী সরকার কি পারবে এই বিল পাস করাতে? কি মনে হয়, কি বলবে? তো একদমই তাই, মোদী সরকারের কাছে এটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ বলা যেতে পারে। কারণ তুমি জানো 370 ধারা লাগু অর্থাৎ বাতিল করা আমরা দেখেছি, যদি বলি 3 তালাক সেটিও দেখেছি মোদী সরকার আমলে। এবং সেইখানে কিন্তু মোদী সরকারের হাতে কিন্তু একক মেজরিটি ছিল, অর্থাৎ বিজেপি 272টা যে আসন তার থেকে কিন্তু বেশি আসন পেয়ে এসেছিল। কিন্তু এবারে 2024 যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু জোর ধাক্কা খেয়েছে, অর্থাৎ এককভাবে ক্ষমতায় কিন্তু নেই। বিজেপির হাতে সাংসদ হচ্ছে 240 জন, এবং যে সরকার যে গঠিত যে তৃতীয় এনডিএ সরকার, সেখানে অর্থাৎ জোট শরিকদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেইভাবে আজকের যে বিল পাস করতে যে 272টি জন সাংসদের যে ভোট প্রয়োজন সেটা এখন পাবে। তার কারণ ওই যে তোমাকে বলে রাখলাম যে বিভিন্ন যে জোট শরিক রয়েছে
তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুমি দেখো তামিলনাড়ু অর্থাৎ টিডিপি, তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু, এই দল কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টিডিপি, তিনি কিন্তু সংখ্যালঘু ভোট অনেকটাই পেয়ে আসেন এবং সেইভাবেই তিনি কখনোই চাইবেন না, বা তিনি এর আগে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রীতিমতো, অর্থাৎ জোটসরি হয়েই তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই বিল কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না বা বাতিল করা যাবে না। পরবর্তী আরেক জোটশরিক রয়েছে বিহারের জেডিইউ, তারাও কিন্তু একটা বড় অংশের সংখ্যালঘু মুসলিম ভোট পেয়ে থাকে, অর্থাৎ বিহারে যে 17% মুসলিম ভোট রয়েছে তার মধ্যে একটা ভোট কিন্তু রয়েছে নীতিশ কুমারের দলে, সুতরাং তারাও কিন্তু বিরোধিতা করে আসছিল এবং এই বিরোধিতা করার ফলে বেশ কিছু সংশোধনী কিন্তু তুলে দেয় এই টিডিপি এবং জেডিইউ, এবং তা কিন্তু কেন্দ্র সরকার মেনেও নিচ্ছে বেশ কিছু সংশোধনী, এবং সেই সংশোধনী মেনে নেওয়ার পরেই কিন্তু এবারে বিল। এবার প্রশ্ন হচ্ছে বিল পাস করাতে পারবে কিনা। দেখো সামনেই 2025-এ কিন্তু বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নীতিশ কুমারের জোটের শরিক রয়েছে প্রধান শরিক বিজেপি, সুতরাং এইখানে দাঁড়িয়ে নীতিশ কুমার কখনোই চাইবেন না কেন্দ্র সরকার বিরোধিতায় যাওয়া। তার কারণ দেখো এই যে বাজেট পেশ হলো সেখানে বিহারের জন্য কিন্তু স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সুতরাং বলা যেতে পারে ঠিক সেইখানে দাঁড়িয়ে বিহারের জন্য আরও প্যাকেজ, অর্থাৎ বিধানসভা ভোটের আগে পর্যন্ত প্যাকেজ আদায়ের জন্য একটা হয়তো দর কষাকষি করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিলকে সমর্থনই করবে কিন্তু নীতিশ কুমারের দল। আরেকটু বলে রাখবো, জেডিইউর পক্ষ থেকে রীতিমতো হুইপ জারি করা হয়েছে এই বিলকে সমর্থন করার জন্য। আসি টিডিপির কথায়, টিডিপি সংখ্যালঘু ভোট পেলেও আগামী 4 বছরের মধ্যে কিন্তু অন্ধ্রপ্রদেশে কোনো বিধানসভা ভোট নেই, সুতরাং টিডিপির পক্ষে এই বিলকে সমর্থন দেওয়া খুব একটা কঠিন, অর্থাৎ টিভিও কিন্তু সমর্থন দিয়ে চলে। এবং বাকি যে ছোটোখাটো জোট শরিক রয়েছে, তোমার চিরাগ পাসওয়ানের দল রয়েছে, জিতেন্দ্র মাঝির দল রয়েছে, সুতরাং তারাও যে এই বিলের বিরোধিতা করবে বলার অপেক্ষা রাখেন, অর্থাৎ দুই যে প্রধান শরিক টিডিপি এবং জেডিইউ, এই দুয়ের সমর্থন কিন্তু পেতে চলেছে মোদী সরকার। তা যদি পায় তাহলে বিজেপির পক্ষে 293টি কিন্তু সংসদ রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে বিল পাস সময়ের অপেক্ষা সংসদে বলা যেতেই পারে। এখন দেখা যাক, কারণ ভোটাভুটি এখনও শুরু হয়নি, ভোটাভুটি শুরু হলে ভোটাভুটির পর কী ফল আসে তো সেটাই নজর থাকবে। সৌমি, অনেক অনেক ধন্যবাদ সত্যজিৎ তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ওয়াকফ বিল পেশ আজ লোকসভা সাংসদের জন্য ইতিমধ্যেই কিন্তু হুইপ জারি করা হয়েছে। পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল 2025।